হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার এই ভিডিওটা করতে বসলে আজকাল খুব হাসি পাচ্ছে। তো যাই হোক, চলো, এত পরিবারে তোমরা আমার পাগল করে দিচ্ছ, দিদি ভিডিও দাও, থার্ড পার্ট দাও, থার্ড পার্ট দাও। তো ফাইনালি আজকে আবার চলে এসেছি। আজকে মায়েরও যা খাবার দেখছো আমারও তাই খাবার। এখানে আছে হচ্ছে গিয়ে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার শঙ্কর মাছ, আর এটা হচ্ছে গিয়ে তোমার কাঁঠালের বীজ আলু দিয়ে, আর তোমার শুটকি মাছের চচ্চড়ি, লোটে শুটকি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে খাবো আর গল্প করবো, আর এই হচ্ছে গিয়ে ভাত। তো মানে যেটা বলা সেটা হচ্ছে কি, সত্যি কথা, আনএক্সপেক্টেডলি তোমরা আমাকে, সব থেকে মজার বিষয় হচ্ছে আমি তো ইনস্টাগ্রাম খুব একটা বেশি করি না, মানে আমার ভালো লাগে তাই করি, মানে আমি কখনো বলি না যে আমার ইনস্টাগ্রামটা এই করে দাও, কারণ আমি মজার জন্য করি, আমি কিছু হ্যাপেনিং ভিডিও পোস্ট করি না। তো আমার ইনস্টাগ্রামেও কয়েকজন এসে বলছে, দিদি কবে ভিডিও দেবে, দিদি কবে। কালকেই সুস্মিতা বলে একজন আমার মেসেজ করেছে, দিদি ভিডিও আসবে না। আমার বেশ মজাই লাগে। যাই হোক, ভূমিকা বাড়ালে আবার উপসংহারে যেতে প্রচুর সময় লেগে যায়। আর তোমরা আচ্ছা বলো তো আমাকে, তোমরা তো ব্রেকআপ করে পাগল হয়ে গেছো কেন? আমি কি বলেছি আমার ব্রেকআপ হয়ে গেছে এখনই? আমার ব্রেকআপে একটা টুইস্ট আছে, ঠিক আছে। প্রথম কথা, অনেকে বলছে তোমার বর কিছু ভাবছে না, তোমার বর কষ্ট পাচ্ছে পাচ্ছে না। এখানে একটা টুইস্ট আছে। আমি না হলে এত বড় গার্ডস কোথা থেকে পেলাম যে বিয়ের 12 বছর পরে আমি 12 বছর আগের স্মৃতি উন্মোচন করতে বসেছি? এটা তোমাদের ভাবা উচিত যে নিশ্চয়ই এখানে কোনো টুইস্ট আছে, সেই কারণে আমি এত সুন্দর করে বলতে পারছি তোমাদের কাছে। চলো আর ভূমিকা দেব না, ফাইনালি চলে আসি আসল কথায়। তো আগের দিন মোটামুটি কতটা বলেছিলাম আমার মনে নেই, আমি আবার শুরু করছি। সেটা হচ্ছে গিয়ে, খুব সুন্দর করে আমাদের সময়টা চলছিল, খুব সুন্দর আমাদের সময় যাচ্ছিল। তারপরে হচ্ছে গিয়ে ডালটা ঢেলে নি, আমার ডাল দিয়ে শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে আমরা এগোচ্ছিলাম, গুটি গুটি পায়, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখি, মিস্টার ডি হচ্ছে গিয়ে একজন তনুশ্রী শঙ্করের স্টুডেন্ট। তো তোমরা জানো অনেকেই যে ওর ঘরানাটা সম্পূর্ণ আলাদা। তো তার মনে হলো যে এবার তাকে একটুখানি অন্য কিছু ট্রাই করতে হবে, তাই সে ভারতনাট্যমের ক্লাসে যোগ দিল, এবং এরই মধ্যে সে তার ডান্সে বেশ পরিচিতি পাচ্ছিল। কলেজের প্রোগ্রাম ছিল আমাদের ওখানে, তোমার যে কি বলে, পানিহাটি মেলার সে বছর প্রথম মানে ওপেনিং ডান্স ও কোরিওগ্রাফি করলো। একটু একটু করে সে পরিচিতি পাচ্ছিল, অনেক জায়গায় প্রোগ্রাম করছিল। অবশ্যই এইসব করতে গিয়ে সে একটু একটু বিজি হয়ে যাচ্ছিল, বাট সেটা আমরা দুজনেই অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম খুব সুন্দর করে। এবার আসছে বেশ প্রোগ্রাম করতে করতে সুন্দর করে জীবন চলতে চলতে, হ্যাঁ কলেজে সেই সময় আগে যেমন সপ্তাহে 5 দিন সময় কাটাতাম, 6 দিন সময় কাটাতাম, সেটা হয়ে গেল 4 দিন, বা একটু কম সময় কথা হতো, ওগুলো একটু একটু করে কমছিল, বাট সেটা আমি বললামই কোনো প্রবলেম হচ্ছিল না। তো এরকমই হঠাৎ করে একদিন আমাকে সে বলল যে তার এক পরিচিত, মানে তার খুব ভালো বন্ধু, জায়গার নামটাও আমি নিচ্ছি না, সে ওরিয়েন্টেড কোনো কিছুই আমি রিভিল করছি না, ধরে রাখো পোর্ট এলাকা, ঠিক আছে। এরকম একটা জায়গায় সে তার বন্ধুর সাথে একটা ডান্স স্কুল খুলবে, যেখানে যেতে মোটামুটি একটা গোটা দিন সময় লেগে যায়, মানে গোটা দিন বলতে গোটা বেলা, যার ফলে সে ওখানে সময় 3 দিন মতো ওখানে তার ক্লাস থাকতে হবে, সপ্তাহে 3 দিন। তো
প্রথম আমি একটুখানি আমার প্রবলেম হচ্ছিল যে আর যাই হোক মনে হতো কাছাকাছি আছে, কোনো সময় হঠাৎ মন খারাপ করলে একটা ফোন করলে অন্তত চলে আসতে পারতো। কারণ আমার বাড়ি তার বাড়ি খুব একটা দূরে ছিল না। এবার সপ্তাহে 3 দিনের জন্য স্যার ওই পোর্ট এলাকা জায়গাটা ওখানে গিয়ে থাকবে। ঠিক আছে চলো। আচ্ছা, তখনও কিন্তু আমি জানতাম না যে সে ডান্সটাকে তার প্রফেশন হিসেবে নিতে চায়, সে ভালোবাসে। তো তারপর সে ওরকম একটা সিচুয়েশন হলো, সে ওই জায়গাটাতে গিয়ে খুব মেনটেন করে কথা বলতে হয়, জানো তো, বেরিয়ে যায়, ঠোঁটের গোড়ায় চলে আসে নামটা, জায়গার নামটা। সে ওই জায়গাতে গিয়ে ক্লাস করানো শুরু করলো এবং বেশ কয়েকটা বন্ধু বান্ধব মিলে তারা ওটা শুরু করলো। এবার প্রথমে ফোন করতো, এই তো আমি এখন বেরোলাম, পৌঁছে গেছি, এখন ক্লাস আছে, সন্ধ্যেবেলা এই আছে, মোটামুটি খোঁজ খবর চলতো। এবার প্রবলেম হলো, ওর দুনিয়াটা, ওর জগৎটা এক্সপেন্ড করছে। আমি কিন্তু সেই কলেজ, অনার্স আর ক্যান্টিনেই সীমাবদ্ধ সেই মুহূর্ত পর্যন্ত। এবার যে মানুষটার সঙ্গে আমি বেশিরভাগ সময় ক্লাস না থাকলে ক্যান্টিনে বসে থাকতাম, বা যে মানুষটার সাথে আমি অনেক বেশি কমফোর্টেবল ছিলাম, অবশ্যই বন্ধুদের সাথে কমফোর্টেবল ছিলাম, কিন্তু কোনো একটা জায়গায় আমার একটু ইরিটেশন হতো, মানে আমি মিস করতাম সময়টাকে বা ব্যাপারটাকে। এটা তো চলছিল, প্রায় অনেক দিনই চলছিল, আমি ওই সময়টাকে মিস করতাম খুব, যে আমরা কি সুন্দর বসে থাকতাম, আড্ডা মারতাম। এবার কি করছিল আমাদের গ্রুপে, ধরো একটা গ্রুপে যদি 14-15 জন থাকে, তার মধ্যে প্রায় 2-3টে কাপল ছিল। এবার আমরা যখন সবাই ঘুরতে যাচ্ছিলাম, ওই 3-4টে কাপলের মধ্যে আমিও একটা কাপল ছিলাম। তো এবারে আমি যখন দেখছি সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে, আমার তখন ওই যে আগের মুহূর্তগুলো, আমরা একসাথে গল্প করতাম, বা আমাকে এটা এনে দিত, বা আমি সাইকেলের সামনে বসতাম, বা আমি এরকমভাবে যেতাম, ওই জিনিসগুলো আমি যখন মিস করতে শুরু করলাম, তখন না ওই যে গ্রুপটার সাথে আমি বন্ধুত্বে ছিলাম, আমি না ওদের থেকে একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে, আমার মনে হচ্ছিল যে ওদের সঙ্গে থাকলে আমার খুব একটা ভালো লাগছে না, মানে আমি ওই মুহূর্তগুলোকে খুব মিস করছি, আমি একটু গুটিয়ে নিচ্ছিলাম। আমি অনেক বেশি আমার ক্লাসের বন্ধুদের সঙ্গে এবং তাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছিলাম, যেটা আমার ওর সাথে থাকাকালীন যে বন্ধুত্বটা হয়েছিল, সেই বন্ধুত্বটা থেকে আমি নিজেকে একটু করে উইথড্র করছিলাম। এরই মধ্যে প্রথম দিকে খুব ফোন হলো, আস্তে আস্তে ফোনটা একটু কমতে থাকলো, মানে যেখানে প্রথমে দিনে 10টা ফোন আসতো, 7টা, 8টা, 6টা, 5টা, এরকম করতে করতে এখন অনেক দিন হতো আমি ফোন করছি, সে ফোনটা ধরতে পারছে না, তার বন্ধুরা ফোন ধরছে, হ্যাঁ ওনা একটু বিজি আছে, পরে ফোন করবে, সে ফোনটা আসতো না, সে ফোনটা আসছিল না। পরে যখন আমি ফোন করছি বা ও ফোন করছে, যে আমি তোমাকে ফোন করলাম, তুমি ও ফোনটা ধরলো, বললো এ বাবা ও না আমাকে বলতে ভুলে গেছে যে তুমি ফোন করেছিলে। তারপর যখন আমি বলতাম যে কবে আসছো বা কিছু, এই কাল আসছি, এই বাবা আজকে না যাওয়া হয়নি। এবার দেখো সপ্তাহে 3 দিন সে বাইরে থাকছে, একদিন তার ডান্স করানো থাকছে, এখানকার স্টুডেন্টরা থাকছে, বাকি দিন সে কলেজে সময় দিচ্ছে 1 দিন বা 2 দিন, কারণ তার সে পড়াশুনো এবং তার ডান্স দুটোকেই ইকুয়ালি মেনটেন করার চেষ্টা করছে, যার ফলে আস্তে 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 আমাদের সময়টা কমছে। কলেজে হয়তো আসা হচ্ছে, দেখা হচ্ছে না, বা দেখা হলো সেইভাবে কথা হচ্ছে না। এবার ওই যে বললাম যে আমার দুনিয়াটা কিন্তু কলেজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সে আস্তে আস্তে জগৎটা দেখছে।
এবার কি হলো, এটা এরকম হতে হতে না একটা সময় আমি মানে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। বেশ কয়েকদিন কয়েক মাস পর সে আমাকে, দেখো আমি এটা গল্প বলতে বসেছি, মাঝখানে এমন অনেক হার্শ কিছু আছে যেগুলো হয়তো আমি রিভিল করতে পারবো না, তো এই জন্য এটাকে গল্পের ছলেই তোমরা নাও। তো তারপরে বেশ কয়েকদিন পরে আমার কাছে একটা ফোন আসলো যে অনেকদিন কথা হয় না, চলো আজকে একটুখানি বসবো বা কথা বলবো। যেদিনকে আমরা সময় করলাম দুজনে মিলে কথা বলবো, প্রচন্ড ভিড়, ক্যান্টিনে বসার জায়গা নেই। তো আমাদের কলেজের মানে আমাদের ক্যান্টিনের বাইরেও একটা জায়গা ছিল যেখানে বসা যেত, মানে কলেজের মধ্যেই, ওখানে অনেকে বসে আড্ডা মারতো, কথা বলতো। তো আমরা দুজন ওখানে বসলাম, চুপ করে বসে রয়েছেন, কোনো কথা নেই। তারপর বলছে, কি হয়েছে, রাগ করেছো? আমি বললাম না না, রাগ করিনি। হয়তো সেদিনকে আমি ওই রিয়াকশনটা দিতাম না যদি না আমাকে অত্যন্ত পরিমাণে ন্যাক করতো, কন্টিনিউয়াসলি ন্যাক করে যাচ্ছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কেন এরকম করছো কেন এরকম করছো। আমার ন্যাগিং জিনিসটা কোনো কালেই পছন্দ না, আমি ভীষণ স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। কিছু হয়নি, এবার অবশ্যই হয়েছে, বাট আমি এই সময় প্রকাশ করতে চাইছি না, আশেপাশে লোক রয়েছে বা ওই সময়টা বা ওই সিচুয়েশনটা ঠিক নয়। এবার তুমি যদি যেচে আমার কাছে অপমানিত হওয়ার জন্য কন্টিনিউয়াসলি ন্যাক করতে থাকো, আমিও রিয়্যাক্ট করেছি, এবং ওই প্রথম আমি অত্যন্ত বাজেভাবে রিয়্যাক্ট করেছি, মানে মানে জাতাভাবে রিয়্যাক্ট করেছি, খুব চেল্লামিল্লি করলাম আমি, হ্যাঁ এই সেই নানান রকম কথা, হ্যানা তেনা, আমার এই না আমার আর ভাল লাগছে না এরকম, আমি সারাদিন এরকম বসে থাকছি, একটা ফোন করলে ফোনে রিসিভ করো না, তুমি একটা কল করো না, তোমার বন্ধুদের সঙ্গে তুমি ব্যস্ত হয়ে গেছো, তারা তাদের মানে আমার মোদ্দা কথা ছিল বন্ধুগুলোর এত বড় অডাসিটি হয় কোথা থেকে যে তারা তার গার্লফ্রেন্ড ফোন করছে সেই ফোনটা ধরছে এবং তাকে বলছে না যে তার গার্লফ্রেন্ড ফোন করেছে। এত বড় অডাসিটি বন্ধুদের হবে কি করে? আমার কোনো বন্ধু তো এটা করছে না। এই নিয়ে খুব ঝগড়া অশান্তি হলো, হওয়ার পরে আমি বললাম যে আমার মনে হয় যে আমাদের কয়েকটা দিন একটু ব্রেক দেওয়া উচিত, কারণ তুমি অত্যন্ত ব্যস্ত হয়ে গেছো, আমি মনে হয় তোমার সাথে ঠিক তাল মেলাতে পারছি না, তো আমাকে একটু সময় নিতে হবে ও তোমার রিদিমের সাথে নিজেকে ম্যাচ করানোর জন্য। বলে আমি কলেজ থেকে বেরিয়ে গেলাম। এবার এই 1.5 বছরে বা 1.25 বছরে আমাদের কি ঝগড়া হয়নি? অবশ্যই হয়েছে। ঝগড়া না হলে 3 বছর প্রেম করতাম কি করে? মন কষাকষি হয়েছে, দুপক্ষই দুপক্ষকে মানিয়েছে, এমন হয়নি যে আমরা ফোন করিনি বা ধরো আমরা যখন খুব ক্লোজলি কথা বলতাম তখন আমরা তুই তুকারি করতাম, মানে ধরো ঝগড়া করে আমি খুব রাগ করে বাড়ি চলে এসেছি, ও আমাকে একটা মেসেজ করতো, কিরে রাগ করেছিস, হ্যাঁ তারপর ধরো বলতো এই মুটি রাগ করেছিস, মানে আমি কোনো কালেই পাতলা ছিলাম না, কিন্তু একেবারে মানে মোটা, মানে সেই সময় আমি পাতলা ছিলাম না, একবারে মোটাও ছিলাম না, রাগ করেছিস, তারপর বললো ঠিক আছে কালকে তোকে চেকার্স খাওয়াবো আয়, এইরকম টাইপের আমাদের রিলেশনটা ছিল, মানে আমরা যখনই খুব ঝগড়া করতাম বা খুব ক্লোজ হতাম তখন আমরা তুই তুকারি করতাম, মানে সেই তুই তুকারিটার মধ্যে একটা অন্যরকম কি বলবো আবেগ ছিল, মানে ওই ঝগড়া করে এর বাচ্চা ওর বাচ্চা তুই ওই রকম না। তো তখন আমি জানি যে আমি চলে এসেছি বাড়িতে, হ্যাঁ ও আমার মেসেজ করবে, কিন্তু এবার আমি ডিটারমাইন্ড আমি মেসেজ করবো না, আমি ফোন করবো না। আশ্চর্যজনকভাবে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে যাচ্ছে, ও আমাকে একটা মেসেজ করছে না, ফোনও করছে না। আমি বুঝলাম যে কিছু একটা চেঞ্জেস তো এসছে। এই প্রসঙ্গে বলে রাখি অবশ্যই কোনো মেয়ে ঘটিত ব্যাপার না, কারণ এখানে আমি কোথায় শেষ করব ঠিক নেই, তোমরা জাজ করতে বসে যাবে যে ও কোনো মেয়ের সাথে জড়িয়েছে কিনা, তাই আগে থেকে বলে দিলাম কোনো মেয়ে ঘটিত ব্যাপার নয়, অন্য কারোর সাথে ভালোবাসা হচ্ছে বা প্রেম হচ্ছে এরকম ব্যাপার নয়। তো আমার কাছে কোনো ফোন আসছে না, একবার একটা সময় পরে কি মনে হচ্ছে আমি ফোন করি, ইচ্ছা করছে খুব, কিন্তু আমার কাছে কিছু নেই, মানে যেচে কথা বলার জন্য তো একটা কিছু লাগবে, আমি যেচে কথা বলতে যাওয়া মানে আমাকে
আগের যা যা হয়েছে তার জন্য বলতে হবে সরি, ওই মানে অ্যাপোলজি আমি দিতে পারবো না। তো দেখো এই সময় আমার বোনুর তীর্থভারতীতে একটা প্রোগ্রাম, আমার কাকি বললো তো তীর্থভারতীতে একটা প্রোগ্রাম ছিল, ও ফোন করে বলল মিস্টার ডি তো কি কি জিনিস লাগবে একটুখানি ওকে জিজ্ঞাসা করে নেয়, কারণ এগুলো সব আমিই দেখতাম। এই আমি পেলাম হচ্ছে বাহানা। সেদিন আমি আমার জেঠুর বাড়িতে, আমার মনে আছে, তা আমি তখন আমার সদ্য আমার জ্যাঠতো দাদার বিয়ে হয়েছে, আমি ফোন করলাম, মানে ফোনটা এরকম হলো দেখো করতে গেলে ফোনটা ধরে নিল, মানে রিংটা যে কমপ্লিট হলো না, ফোনটা ধরে হ্যাঁ বল বল। আমি বললাম যে এরকম কাকি ফোন করতে বলেছিল যে এরকম নাচের জিনিসপত্র লাগবে, কি কি লাগবে। বললো ও এই জন্য ফোন করেছিলে। বললাম যে হ্যাঁ। বললো ঠিক আছে কালকে কলেজে এসো আমি বলে দেবো। বলে ফোনটা রেখে দিলাম, কারণ ঠিক আছে চলো কালকে তো কলেজে হবে, দেখা হবে। মানে ওই যে 10 দিনের গ্যাপ, আমি আগে কি কি হয়েছে আমার তখন মাথা থেকে বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে এবার আমাদের ফেস টু ফেস বসে একটুখানি শান্তি করে দুজনে মিলে গল্প করতে হবে, সুখ দুঃখের কথা বলতে হবে। কেন তুমি আমার সাথে এটা করলে, ও বলবে তুই এরকম করেছিলিস, মানে ওই রকম একটা সিচুয়েশন চাইছিলাম। তা দেখা যাচ্ছে কলেজে গেলাম, গিয়ে দেখছি একটা হত বিধ্বস্ত জনদরিদ্র একটা ছেলে বসে আছে আমার সামনে। আমি গেলাম, গিয়ে বললাম এই কি অবস্থা তোমার, হাওয়াই চপ্পল পরে ওরা গেঞ্জি পরে এরকম অবস্থায় বাড়ির গেঞ্জি প্যান্ট পরে কলেজ চলে এসছো। বললো তো কি করবো। আমি বললাম এইভাবে কেউ কলেজে আসে। বলে কি করবো, আমি তো ক্লাস করতে আসিনি, আমি তোমার কি কি দরকার সেটা দেখতে এসেছি, দেবো চলে যাবো। আমাকে তার এখন দেখার কেউ নেই, কলেজে আসবো যে সুন্দর করে ঠাট বাট দিয়ে আসবো। আমি না কথাটা শুনে হেসে দিয়েছি, আর সেও হেসে দিয়েছে। তারপর বসেছে, বসে বলছে মানে আমি যা যা প্ল্যান করে গেছিলাম, সে আমাকে বললো এতগুলো দিন হয়ে গেল তুমি আমাকে একটা ফোন করলে না। আমি বললাম তুমিও তো আমায় ফোন করোনি। বলছে অপমানটা কে করেছিল। আমি বললাম হ্যাঁ আমিই করেছি। বলছে তারপরে আমি এত কিছু শোনার পরেও তোমাকে ফোন করব। আমি বললাম এতদিন তো করতে। বলে এবারেরটা তোমার মনে আছে তুমি আমায় কি কি বলেছ। আমিও ফ্ল্যাশব্যাকে চলে গেলাম কি কি বলেছি। আর আমি খুব চুপচাপ, কিন্তু আমার যখন মুখ ছোটে, সর্বনাশার মুখ ছোটে আমার, সেটা আমার বড় খুব ভালো মতো জানে। আমার বড় আবার 4 কাঠি উপরে। বললাম হ্যাঁ সরি বলিনি। আমি বললাম আমি তো বলতে চাইনি, তুমি কন্টিনিউয়াসলি আমাকে ন্যাক করে যাচ্ছ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তোমার জায়গায় যদি আমি থাকতাম তখন, এবার বলার পর আমি তখন বললাম যে ওই সময় আমাকে বললো যে দেখো আমি নাচটাকে আমার প্রফেশন হিসেবে নিতে চাই এবং আমি এটা ধরেই এগোতে চাই। এবার ওই সময় দাঁড়িয়ে 2010 ওই সময় দাঁড়িয়ে আমি জানি না সেই সময় আমি কীভাবে রিয়াক্ট করবো। মানে আমি বুঝতে পারছিলাম না যে আচ্ছা আমি কি মেনে নিতে পারবো ও অ্যাজ আ ডান্সার, মানে ওকে এখন মাথা আসছে, সেই সময় মাথা আসেনি। কিছুক্ষণের জন্য চুপ করে গেলাম, তারপর ভাবলাম ঠিক আছে চলো যা হবে দেখা যাবে। এখন এত কিছু নিয়ে ভেবে লাভ নেই, ফ্লো যেমন যাচ্ছে আমিও এগোতে থাকি। তো আবার সবকিছু ঠিক হলো, আমাদের বুনু প্রোগ্রাম হলো, সবকিছু হলো। ঠিক কি আদৌ হলো, জল খেয়ে নি। ঠিক হলো না, আবার সেই একই জিনিস চলতে থাকলো। এবার ব্যাক টু কলেজ। আমার এই পুরনো বন্ধুগুলোর সঙ্গে, মানে সবাই নতুন বন্ধু, ধরো আজকে মানে এই বন্ধুগুলোর সাথে আমার যতটা ক্লোজ আমি ছিলাম, সেই বন্ধুগুলোর থেকে আমি একটু দূরে হয়ে পুরনো বন্ধুদের সাথেই একটু বেশি করে মেশা শুরু করলাম।
ঠিক আছে। এবার পুরনো বন্ধুরা দেখছে, মানে যারা ওর গ্রুপের যারা ছিল তারা দেখছে মানে আমি এদের সাথে ওর অবর্তমানে মিশছি না বা খুব একটা বেশি কথা বলছি না, আমি নতুন বন্ধুদের সাথে কথা বলছি বা তাদের সাথে বাড়ি ফিরছি বা তাদের সাথে ক্যান্টিনে বসছি। এটা তাদের কাছে একটা নতুন উৎস হলো যে মৌমিতা যেহেতু ও আসছে না, সেহেতু একটু চেঞ্জ হচ্ছে বা অন্য কিছু হচ্ছে। এবার আসছে গিয়ে টুইস্টের পর টুইস্ট। আমি একদম জাস্ট এরকম ছুঁয়ে চলে যাব, যাদের বোঝার তারা বুঝে নেবে, আর যারা বুঝবে না তারা প্লিজ আমাকে নেক্সট টাইম এই কোয়েশ্চেনটা করবে না। একজন ডান্সার, খুব ভালো ডান্সার, সে এখন খুব ভালো, তার আগেই বলেছি যে সন্তান নিয়ে ওয়াইফ নিয়ে খুব সুখে আছে, সে খুব ভালো একজন মানুষ। কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশে এমন কিছু বন্ধু বান্ধব ছিল, তারা কিন্তু খুব একটা সুবিধার নয় আমি বলছি না, তারা কি করে বলবো, হ্যাঁ অবশ্যই নর্মাল হিউম্যান বিং, বাট এখন যে ব্যাপারটা খুব ইজি, সেই সময় ওটা খুব একটা ইজি ছিল না। একজন ছেলে যে ক্লাসিক্যাল করে এবং তার মুভমেন্টগুলো একটু অন্যরকম, তো সেই রকম বেশ কিছু বন্ধু বান্ধব তারও ছিল। এবার কনফ্লিক্টটা শুরু হলো আমার ঠিক ওই জায়গাটাতে। আমি বেশ কিছু নতুন বন্ধু বান্ধবের সাথে আমার একটা গ্রুপ তৈরি হচ্ছে, কারণ আমি কলেজের একদম শেষের দিকে আসছি। এদেরকে আমি অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে গিয়ে আমি ওই ভাইবটা পাচ্ছি না, যেহেতু মিসিং, তাই আমি নতুন করে পুরনো বন্ধুদের সাথে একটা নতুন জায়গা তৈরি করছি, মানে কোয়ালিটি সময় কাটাচ্ছি ক্লাস না থাকলে। তার ওই বন্ধুগুলোর সঙ্গে অনেকটা বেশি সময় কাটাচ্ছে, কারণ সে ওই মুহূর্তে মেবি ডিসিশন নিয়ে নিয়েছে যে সে ডান্সটাকেই অ্যাজ আ প্রফেশন নেবে, সেইভাবেই এগোবে। এবার কি হচ্ছে, কনফ্লিক্টটা শুরু হচ্ছে। ধরো আমার যারা ওই গ্রুপের বন্ধুরা একে বলছে যে মৌমিতা অন্যান্য ছেলেদের সাথে, অন্যান্য মেয়েদের সাথে খুব বেশি ক্লোজ হচ্ছে। পার্টিকুলার কোনো একজন ব্যক্তিকে ওখান থেকে পিক করা হলো, সে আমার আজও বন্ধু, আমার অনেক পুরনো ভিডিওতে তোমরা তাকে দেখেছো। এখন তারও বিয়ে হয়ে গেছে, যার ফলে সে একটু যাতায়াতটা কমিয়ে দিয়েছে, আসে আমার বাড়ির পুজোতে, দেখতে পাবে। সেই বন্ধুটার সাথে আমাকে পিক করা হলো, দিয়ে ওকে বলা হচ্ছে, আমি কিন্তু জানি না এই বিষয়টা, এটা আমরা অনেক পরে জানতে পেরেছি, এতটাই পরে জানতে পেরেছি যখন আর কিছুই নেই। আর আমার ক্ষেত্রে কি হলো, আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে গিয়ে আমার কম্পিটিশন এবার কোনো মেয়ের সঙ্গে নয়, আমার কম্পিটিশন এবার চলে এলো বেশ কিছু ছেলের সঙ্গে, যারা না আমার পারিপার্শ্বিক পরিবেশে এবং আমার কানে নানান রকম কথা বলা শুরু করলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছে এই ছেলেগুলো, যারা মিস্টার ডি এর বন্ধু। তো ওরই মধ্যে একটা ছেলের নাম ছিল, নামটা আমি নিতে চাইছি না, দিয়ে মধ্যমগ্রামের ওদিক বা ওই দিকটাতে কোনো একটা জায়গায় থাকে সে। তো সে কোনো একটা জায়গা থেকে আমার নাম্বার জোগাড় করলো, ঠিক আছে। নাম্বার জোগাড় করে আমাকে সে বলতে থাকলো যে এই মিস্টার ডি আমাকে ইউজ করছে, তার কিছু নেগেটিভিটি আছে, সেগুলোর থেকে নিজেকে বার করার জন্য হ্যানা ত্যানা নানান রকমভাবে আমাকে বলতে থাকলো। বাট আমি সেই সময়টাতে এতটা বোকা ছিলাম যে ওর এই কথাগুলো আমি শুনছি, বাট জিনিসটা এমন ছিল আমার কাছে ওটা একদম নতুন, এবং এইটা আমি যার সাথে 2-2.5 বছর ধরে রয়েছি তাকে সেই সময় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করতে পারছি না যে আমাকে ও এই কথাগুলো বলছে। এই সৎসাহসটা আমার সেই মুহূর্তে হয়নি, যার ফলে আমি শুধু শুনেই যাচ্ছি যে এই জানো তো এটা ওই রকম, ওটা ওই রকম, ও এরকম হচ্ছে, ও ওই রকম হচ্ছে, এরকম চলছে। বেশ 2-3টে বন্ধু সম্মিলিতভাবে এই জিনিসটা আমার কাছে আসছে। যাই হোক, আমি শুনছি বাট বলতে পারছি না। এও শুনছে যে আমি একজনের সাথে রিলেশনে যাচ্ছি, কিন্তু আমাকে বলতে পারছে না, কারণ আমি আমার দিক থেকে আমার যা যা রেসপন্সিবিলিটি, ফোন করা, কথা বলা, দুঃখ প্রকাশ করা কেন হচ্ছে না, আমি সময় পাচ্ছি না, ঝগড়া করা, এগুলো চলছে। যার ফলে যেহেতু চোখে দেখছে না, সে বিশ্বাস করছে না, আমার সাহস হচ্ছে না আমি তাকে জিজ্ঞাসা করবো যে
এগুলো কি সত্যি, এ কেন আমাকে এরকম বলছে, এইরকম একটা সিচুয়েশন মাঝখানে আমরা রয়েছি। কিন্তু রিলেশনটা আমাদের ওই যে এরকম ফ্লোতে চলছিল, সপ্তাহে একদিন দেখা হওয়া, 3 দিন ফোনে 2-4 মিনিটের জন্য কথা বলা, আমরা দুজনেই চেষ্টা করে যাচ্ছি তখনও সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার। তো এইরকমই একটা দিন আমরা দুজনে বসে রয়েছি, সে একটা নতুন ব্ল্যাক কালারের ফোন কিনেছে, মডেলটা আমার মনে পড়ছে না, তখন তো শুধু নকিয়া। তো আমার দুজনে কানে হেডফোন দিয়ে, আমি FM চালিয়ে একটা হেডফোন পাশাপাশি বসে, ওর কানে একটা আমার কানে একটা, দুজনে মিলে সুন্দর গান শুনছি, ঠিক আছে। তো এইরকমই গান শুনতে শুনতে একজনের ফোন এলো, ওকে, তারই এক বন্ধু, সেই পোর্ট এলাকার বন্ধুর ফোন এলো। ফোনটা আসার পর সে বললো যে হ্যাঁ বল। তখন বলছে কোথায় তুই? বলছে আমি এই তো ক্যান্টিনে বসে আছি, মৌমিতা। আর সে আমার মৌমিতা কম, মৌ ডাকতো বেশি। আমি আর মৌ বসে আছি, গল্প করছি দুজনে। অনেক দিন বাদে মৌ নামটা বললাম। ও আমার কলেজের বেশিরভাগ বন্ধুরা আমাকে মৌই ডাকতো। তো দুজনে মিলে গান শুনছি। বলছে ও আচ্ছা। তো আমি FM এ গানটা চেঞ্জ করছি, শুনছি, দুজনে মিলে মাথা নিচু করে এরকম করে বসে রয়েছে, আরো বাদ বাকি লোকজনেরা বসে আছে, গান শুনছি। এমন সময় ওই ফোনটাতে একটা মেসেজ এলো। আমি আবারও বলছি, প্লিজ এই মানুষটাকে কিন্তু এই কথাগুলো শুনে জাজ করো না। যেমন তোমরা আমার হাজব্যান্ডকে জাজ করছিলে, আমি বারবার বলবো প্লিজ, আমি কারণ আজকে আমি জানি না কতটা শেষ করতে পারবো, তাই বলছি যে প্লিজ ওকে জাজ করবে না। এমন সময় ওর ফোনে একটা মেসেজ এলো, ঠিক আছে। আমারও এরকম অনেক বন্ধু আছে, আমি জানি তারা কিভাবে আমার সাথে কথা বলে। মেসেজ এলো, মেসেজটা আমি যেহেতু FM চালাচ্ছিলাম, আমি ফোনটা অপারেট করছিলাম, আমি না মেসেজটা খুলে ফেলেছি। মেসেজটা খোলার পরে একটু আপত্তিজনক একটা মেসেজ আমি দেখেছি। যেই মেসেজটার মধ্যে ছিল, হয়তো খুব ক্যাজুয়াল মেসেজটার কিন্তু কোনো মানে নেই। সেই ছেলেটি আমার বয়ফ্রেন্ডকে, বা আমার যাকে আমি পছন্দ করি, যাকে আমি সেই সময় আমি তাকে ভালোবাসি, বলছে যে কাল তো তোর সাথে ঝগড়া হয়েছে, তাই আজ দুটো পাঠালাম, দিয়ে 3-4-5টা এম। এই মেসেজটা আমি দেখলাম। এইবার আর কোনো মার্সি নেই। কারণ আমি হয়তো সেই মেসেজটার হয়তো কোনো ভ্যালুই নেই, এটা একটা নর্মাল মেসেজ, একটা মেয়েও আমাকে করতে পারে, বা আমিও কাউকে, একটা কোনো ছেলেকে করতে পারি কলেজে থাকা, হ্যাঁ কালকে তোর সাথে খুব ঝগড়া হয়েছে। বাট আমি যেহেতু আগে এত কিছু শুনে এসছি ওই মিস্টার এ বন্ধুটার কাছ থেকে, যে ওকে নিয়ে এই বলেছে, আমি পুরো ব্লাস্ট করে গেছি, যা তা অপমান করেছি, কোনো বাবা মা নেই সেদিনকে। ও আমাকে বলছে, আমি যখন ওকে বললাম এই 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 জিনিসগুলো, ও তখন বলল যে তোমারও তো এর সাথে একটা রিলেশন হয়েছে। আমি বললাম ঠিক আছে চলো সামনাসামনি ওকে ডাকো, ডেকে জিজ্ঞাসা করো ওর সাথে আমার এরকম কোনো রিলেশন আছে কিনা। ওই প্রথম আমরা দুজনে তুই তাকারি করে অসম্ভব বিচ্ছিরিভাবে ঝগড়া করেছি। আমি রাগের চোটে গিয়ে, তাকে ধরে তো পিটাতে পারছি না, রাগের চোটে গিয়ে সাইকেল নিয়ে এসেছিল, সাইকেলের দুটো সাইকেলেরই তার মানে হাওয়া খুলে দিয়েছি। এত মাথা গরম হয়ে গেছে, আমি নিজেকে আর সেদিনকে কন্ট্রোল করতে পারিনি। দুজনে মানে আমরা আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছিলাম। ওই আমাদের লাস্ট ফাইট আমরা প্রচন্ড ঝগড়া করলাম, মানে একদম যাতা বলে ঝগড়া। মানে ওর হ্যাঁ এটা বলা উচিত যে আমি ওকে যদি 100% বলে থাকি, ও আমাকে 50% বলেছে। আমি কখনোই নিজেকে মহান বানাবো না যে ও আমাকে অ্যাবিউজ করেছে বা কোনো রকম নোংরা কথা বলেছে, না। ও আমাকে বলেছে, আমি অনেক বেশি বলেছি। ও যা আমায় বলেছে তার থেকে অনেক বেশি আমি বলেছি। কারণ তোমাদের কাছে আমার কখনোই এইটা তখন মাথায় নেই যে আমি ওকে প্রপোজ করেছি বলে আমি তিনিয়ে চলবো, বা উমা ছোনা কুতুকুতু এরকম আমাদের মধ্যে ছিল না। আমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল। যাতা বলেছি বলে ওই দিন আমাকে বললো আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত, আমি আর কন্টিনিউ করতে পারবো না বলে ও চলে গেল। আমি তারপর ভাবছি আমি এটা কি করলাম, আমি এগুলো কি বলে ফেললাম, আমি এগুলো কেন বললাম। বলার পরে আমি পাগল, আমার মাথা তখন আর কাজ করছে না। আমি সমানে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না, কোনো কথা নেই আমার সাথে। আমি ওই সিচুয়েশনটাতে, ওই সময়টাতে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। মানে প্রায় 1.5 মাস 2 মাস ও আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কলেজে আসা বন্ধ করে দিয়েছে, ফোন ধরা বন্ধ করে দিয়েছে, ওর বাড়ির লোক আমার ফোন ধরছে না, যোগাযোগ, আমার বুনুকে নাচ শেখানো বন্ধ করে দিয়েছে। তো 1.5 মাস 2 মাস আমরা পুরো সেপারেট।
কিন্তু আমাদের সম্পর্কটা শেষ হয়নি তখনও। 1.5 মাস বা 2 মাস পরে হঠাৎ করে ওর ফ্যামিলিতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওর পরিবারে। অ্যাক্সিডেন্ট মানে খুব বিচ্ছিরি মার্কা একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো যেটা ও ওই সময় রাত্রিবেলা যখন ও খবরটা পায়, সম্পর্ক আমাদের নেই, কথা আমরা বলছি না, কিন্তু আমাকে বহুবার ও ফোন করেছে, কিন্তু আমার রাত্রিরে ফোন সাইলেন্ট, আমি ফোনটা ধরতে পারিনি। পরের দিনই আমাদের এক দুজনেরই কমন বন্ধু ছিল সুমন, ও ফাইনাল ইয়ারে পড়তে পড়তে সরকারি চাকরি পেয়ে গেছিলো। তখনও চাকরিটা পাইনি, আমাদের দিদার বাড়ির অপোজিট একটা জেরক্স এই ফটোগ্রাফির দোকান ছিল, ওইখানেও কাজ করতো। তা সুমন আমাকে সকালবেলা এসে বললো, মৌ, ওর এরকম ফ্যামিলিতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো ও তোকে কালকে রাত্রিবেলা অনেকবার ফোন করেছিল, কারণ আমি সকালবেলা ফোনটা দেখে পাগলের মতো ভাবছি যে এতবার ফোন করেছে, কারণ আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, তখন পাচ্ছি না, তুই চিন্তা করবি, সেই কারণে তোকে জানিয়ে দিয়েছে। আমি সেই সময়টাতে ফ্র্যাঙ্কলি বলছি, হ্যাঁ, আমি কোনো রাগ ঢাক করে বলবো না, সেই সময়টাতে ও আমাকে অতগুলো দিন পরে ফোন করেছে, সেটা নিয়ে সেলিব্রেট করব, না ওর বাড়িতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা নিয়ে আমি কষ্ট পাবো, এই দুটোর একটা মাঝখানে আমি পড়ে গেছি। আমি ভীষণ আদা কেলানে, জানো, আগে যখন কারোর লোকের আমি শুনতাম না কেউ এক্সপায়ার করে গেছে, আমি হেসে দিতাম, এরকম একটা আদা কেলানে টাইপের ছিলাম। তো আমি না বুঝতে পারছি না সিচুয়েশনটা কি হবে। তো তারপর ওর মানে যার হয়েছে সে অনেকটা দূরে থাকতো, মানে ওরই পরিবারের লোক, তো সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে সে রাত্রিবেলা আমাকে ফোন করে এবং আমাকে সবটা জানায়, সবটা বলে। আমি তাকে আমার দিক থেকে যতটা পরিমাণে তাকে কি বলবো, ওটাকে কি করা বলে, মানে কোক্স না কি বলে ওটাকে, সান্ত্বনা দেওয়ার, যে ঠিক আছে সবটা ঠিক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না, বা এরকম সেরকম সমস্ত কিছু বোঝালাম। সেই সময়টাতে আমি ভাবলাম ও আমার সাথে যোগাযোগ করেছে, ও আমাকে সবটা বলছে, বা চলো আমাদের হয়তো আমি যে ওকে অপমানগুলো করেছিলাম সেগুলো তো হয়তো ভুলে গেছে। আমার মনে হয় আমার অপমানগুলো ও কোনোদিনও গায়েই মাখেনি, হয়তো ও আমাকে একটু স্পেস দিতে চেয়েছিল বা নিজে একটু স্পেস চেয়েছিল। আর এই সময়টাতে এলো ওর এই যে অ্যাক্সিডেন্টটার পরে ওর উপর একটা, বয়সটা তো তখন আমরা সেম এজের, আমার থেকেও 6 মাসের বড় ছিল, কিন্তু রেসপন্সিবিলিটিটা চলে এলো অনেক বড় মানে অনেক বড়। এই মুহূর্তে দাঁড়িয়ে ও যে রেসপন্সিবিলিটিটা ওর কাছে আসলো, আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে ওর জীবনে এগোনোর পথের যে ডিসিশনগুলো, সেগুলো ওকে অনেক ভাবনা চিন্তা করে নিতে হতো। অ্যাজ আ ওয়াইফ আমি সেই জিনিসগুলো মেনে নিতে পারতাম কি না, বা অ্যাজ আ ওয়াইফ আমি ওই ব্যাপারটা থেকে গো থ্রু করতে পারতাম কি না, এই জিনিসগুলো আমার মনে হয় ওর মাথার মধ্যে সেই সময় থেকে খেলা শুরু করলো। এবং তখন থেকেই ও আমাকে যে আমার আনন্দটা ছিল যে ও আমার সাথে যোগাযোগ করেছে বা ও আমার সাথে এরকম করেছে, সে আমার আনন্দটা একটুখানি নেতিয়ে গেল, কারণ ও আমাকে একটু একটু অ্যাভয়েড করা শুরু করলো, একটু না পুরোটাই। তো তারপরে আমি এই যে অপমান বোধটা আমার মধ্যে, কিন্তু ওই অপমান বোধটা রয়েছে যে আমি যেহেতু ওকে অপমান করেছি তাই ও আমার সাথে রিলেশনটা ব্রেক করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় যে সেটা নয়। এটা আমি পরে বুঝেছি, কারণ তখন আমি অ্যাজ আ গার্লফ্রেন্ড চিন্তা ভাবনা করছিলাম। পরে যখন একজন মানুষ হিসেবে চিন্তা করেছি, তখন আমি সত্যি খুঁজে পেয়েছি যে ওর জায়গায় অনেকটা ঠিক ছিল। তখনও একটা ব্রোকেন হার্ট আমার দিক থেকে, যে আমি ওকে অপমান করেছি, আমি ওকে বুঝতে পারিনি। তারপরের একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে তোমার ওর উপর প্রচণ্ড পরিমাণে একটা রেসপন্সিবিলিটি এলো, ঠিক আছে। কিন্তু আমাদের যে একদম কথা হতো না তা কিন্তু নয়, আমাদের মাঝে সাঝে কথা হতো। ওর উপর অলরেডি একটা রেসপন্সিবিলিটি চলে এসছে, আর এদিকে আমার বাবা আমার উপর অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। ফাইনাল ইয়ার চলে এসছে আমার, কলেজ কমপ্লিট করো আর তুমি বিয়ে করে ফেলো। প্রচণ্ড একটা দিন এমন হলো, আমার বাবা আমাকে মারলো, আমার এই জায়গাটাতে মানে রিমোট দিয়ে এতটা মতো কেটে গেল পুরো এই জায়গাটাতে। এবারে এর আগে যতবারই আমার বাবার সাথে আমার কিছু হয়েছে, ততবারই
আমাকে সান্ত্বনা দিত, আরে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করলে কলেজে বসে থাকতো, আমাকে নিয়ে সময় কাটাতো, বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসতো, কাকিমা আমার জন্য খাবার বানিয়ে দিত। কাকিমা ভীষণ ভালো কুক, বাঁধাকপির চচ্চড়ি আমার মনে হয় আজও আমার মুখে লেগে আছে। তো সেখানে দাঁড়িয়ে ভীষণ ভালো রান্না করতেন, সেগুলো নিয়ে আসতো, আমাকে খাওয়াতো যদি বাড়িতে বাবা মা ঝগড়া করতো, রান্নাবান্না না করতো। এরকম একটা দিন হলো লাস্টের দিকে যে আমার মা বাবা মাকে মেরেছে এবং আমার মা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি তখন তো মাকে ছাড়া থাকতাম না, খুব কান্নাকাটি করছি, মন খারাপ করছি, কিন্তু আমার কথা শোনার সেদিন আর কেউ নেই, কোনো আমার লোকজন নেই, কেউ নেই। আমি কাকে বলবো? তা আমার কলেজ যেতে চাইছি না, কারণ মুখটাতে ওরকম দাগ হয়ে গেছে। আমি ফোন করছি কিন্তু আমাকে মানে যে আমার খুব মন খারাপ লাগছে, বাড়িতে খুব ঝামেলা হয়েছে, তো ও সেই সময়টাতে আমাকে আর এন্টারটেন করছে না। খুব কষ্ট হচ্ছে আমার সেই সময়টাতে। এটা অনবরত বাড়তে থাকলো যে আমার যখনই বাড়িতে প্রবলেম হচ্ছে বা আমি যখনই ওকে কিছু বলছি, ও আমাকে আর এন্টারটেন করছে না। তখন আমার মনে হলো যে ও কোনো একটা জায়গায় বুঝতে পারছিল যে এই মেয়েটার গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে এই মেয়েটার বাড়ির থেকে হয়তো বিয়ে দিতে চাইবে, বা ও হয়তো তখনও সেই সিচুয়েশনে ছিল না যে আমার রেসপন্সিবিলিটি নেবে। আর অবশ্যই আমরা একদম, আমাদের এজ ডিফারেন্সটা অনেক কম, ও আমার নীলাদ্রির সাথেও আমার এজ ডিফারেন্স অনেক কম, কিন্তু ও হয়তো সেই রেসপন্সিবিলিটিটা নেওয়ার মতো সেই সময়, আচ্ছা, ও হয়তো সেই সময় ওই রেসপন্সিবিলিটিটা নেওয়ার মতো সিচুয়েশনটাতেই ছিল না, সেই কারণে হয়তো সেই সময় মানে ও আমাকে আর এন্টারটেন করেনি। তারপরে বহুদিন পরে একদিন আমার বনুকে নাচ শেখাতে আসেও, আমি সকালবেলাটা মানে ওর বেরিয়ে যাওয়ার সময় রীতিমতো সামনে দাঁড়াই এবং পারলে ওর হাতে পায়ে ধরি যে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, বা আমি যা বলেছি তোমাকে আমাকে ক্ষমা করে দাও, একটা শেষ সুযোগ দেওয়ার চেষ্টা করো। কিন্তু তখনও আরও কোনোভাবেই এটাতে রাজি হলো না, ও সম্পর্কটা ভেঙে দিল। আমি আমার বিয়ের আগে পর্যন্ত, আমার বিয়ের পরে পর্যন্ত আমি এটাই জানতাম যে আমি যেহেতু ওকে সেদিনকে অপমান করেছিলাম, সেই কারণেই হয়তো ও আমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে। আমি ততদিন এতটাই জানতাম, কিন্তু ডিরেক্টলি ব্রেকআপ আমাদের তখনও হয়নি। আমি যদি বলি, আজকে একটা দারুণ একটা স্পয়লার দিয়ে ভিডিওটা শেষ করব, আমাদের ব্রেকআপ হয়েছে প্রপার মানে ব্রেকআপ না, আমাদের ভুল বোঝাবুঝি কমপ্লিট হয়েছে। মানে আমাদের একে অপরের প্রতি যে ভুল বোঝাবুঝিটা ছিল, আমার যে বার্ডেনটা ছিল মাথার ওপরে এবং ওর যে আমাকে নিয়ে বার্ডেনটা ছিল, ওর বার্ডেনটা হয়তো অনেক তার কিছুদিন পরেই কেটে গিয়েছিল, কিন্তু আমি ততদিন হয়তো মুভ অন করে গিয়েছিলাম বলে ও আমার কাছে আর রিটার্ন আসতে পারেনি বা ও আমাকে কিছু বলতে পারেনি। তো সেই ভুল বোঝাবুঝিটা আমাদের কেটেছে আমার বিয়ের প্রায় 6-7 মাস পরে। হ্যাঁ, আমার বিয়ের পরে ওর সাথে আমার কথা হয়েছে, আমার বিয়ের পরে ওর ওয়াইফ, যে তখনও ওয়াইফ হয়নি, তার সাথে কথা হয়েছে। তো এই যে ব্রেকআপ হলো আমাদের, তার ভুলটা কবে কাটলো, আমার বিয়ের পরে আমার সাথে সে কিভাবে যোগাযোগ করলো, তার এখন যে মিসেস ঘোষ, সে তখন মিস দাস ছিলেন, সে মিস দাস হিসেবে আমার সাথে কি কি কথা বলেছে, তো সেইটা নিয়ে পরের দিন ভিডিওটা করব এবং সেটা হবে লাস্ট পার্ট। তবে হ্যাঁ, একটা কথা বলি, শেষের দিকটাতে বলা উচিত যে আমি যে মানসিকতার মানুষ বা আমি যে টাইপের মেন্টালিটির একটা মেয়ে, আমাকে কখনোই নীলাদ্রির থেকে ভালো কেউ হ্যান্ডেল করতে পারবে না এই পৃথিবীতে। সেই কারণেই হয়তো আমাদের সম্পর্কটা ঠিকঠাক টেকেনি। অ্যাজ সেম হ্যাজ ও যে প্রকৃতির মানুষ, ও যে প্রফেশনে রয়েছে, ও যেভাবে পৃথিবীটাকে দেখে, সেই রকমভাবে হয়তো মিসেস ঘোষই ওকে সামলাতে পারবে, আমি পারতাম না। একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমাকে আমার হাজবেন্ডের থেকে ভালো কেউ সামলাতে পারতো না বা পারবে না। তেমনি মিসেস ঘোষ মিস্টার ঘোষকে যেভাবে সামলেছে, যেভাবে দেখেছে, যেভাবে মানিয়েছে, সেটা আমি কখনোই পারতাম না। তো সেই কারণে দাঁড়িয়ে আমার কাছে, আমি বিয়ে করে আমার কিন্তু কোনো রিগ্রেট নেই যে আমার সম্পর্কটা ভেঙে গেছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমি কোনো দিন পারতাম না ওই জায়গাতে গিয়ে ওইভাবে ওই জিনিসগুলো মানিয়ে নিতে। অ্যাজ সেম অ্যাজ
ও কোনোদিনও পারতো না আমাকে আমার মতো করে মানিয়ে নিতে। তাই ভগবান যেটা করেছে খুব ভালো করেছেন, আমি ভীষণ হ্যাপি নীলাদ্রিকে পেয়ে। তবে নেক্সট ভিডিওতে আমাদের একদম নেক্সট লাস্ট চ্যাপ্টারটা তোমাদেরকে বলবো। চলো আজকের মতো টাটা। খেলাম কম, বকলাম বেশি।